মধ্যরাতে ঘুম ভাঙতে দেখি বিশাল বড় কুচকুচে একটি কালো সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। সাপটিও লেজ দিয়ে আমার হাত দুটো পেঁচিয়ে ধরে আছে। সাপটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে আমি নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না এটি কি হচ্ছে আমার সাথে। আমি সাপটা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার সকল চেষ্টা বৃথা গেল, কারণ সাপটি খুবই ভয়ঙ্কর শক্তিশালী ছিল। প্রথম তো সাপটা আমার হাত পা জড়িয়ে ধরেছিল, কিন্তু পরে আস্তে আস্তে আমার সারা শরীরে তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরল। এবার আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি মাকে ডাকার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে একটিও শব্দও বের হচ্ছিল না। আমার শরীরের আস্তে আস্তে দুর্বলতা হতে থাকতো। এমন সময় আমি আমার হুঁশ হারালাম। পরের দিন সকালবেলায় যখন আমি আমার চোখ খুললাম, তখন খেয়াল করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি আর সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাতে আমার সাথে যা ঘটলো তা কি ছিল? সে সব কি স্বপ্ন ছিল? আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর খুব ব্যথা হচ্ছে। আমি আমার শার্ট খুললাম আর দেখলাম আমার সমস্ত শরীরে লাল দাগ পড়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে কেউ প্রচণ্ড জোরে জায়গায় জায়গায় চিমটি কেটেছে। এসব দেখে আমার একটু ভয় লাগতে শুরু করলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর মা আমাকে ঘরে খাওয়ার জন্য ডাকলো। আমি ওখানে চলে গেলাম। ওখানে যেতে মা আমাকে জিজ্ঞাসা করলো, কিরে বাপ, রাতের বেলায় তো রুম থেকে কিসের এত আওয়াজ আসে রে? কাল রাত্রে কি কিছু হয়েছিল তোর সাথে? আমি কি বলবো বুঝতেছিলাম না। আমি মাকে বললাম, কই না তো, কিছু তো হয়নি আমার। আর কিসের শব্দ শুনো তুমি? মা বলল, কারো গুণানার শব্দ শুনতে পাই প্রতিদিন। আমি মাকে বললাম, এসব তোমার মনের ভুল মা। মা আর কিছু বলল না। আমি আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কি হচ্ছে এইসব? ও আপনাদের সাথে পরিচয় হয়নি। আমি নাহিয়া মোরশেদ, ঢাকায় ভার্সিটিতে পড়ি। বর্তমান সময় করোনার জন্য ভার্সিটি বন্ধ, তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। আমার বাবা নেই, মা আর ছোট একটা বোন আছে। গ্রামে চলে এসেছি কারণ মা আর বোন একা একা থাকে তাই। কিন্তু বাড়িতে চলে আসার পর থেকেই আমার সাথে সব ঘটছে, তা তো আপনার শুনলেও তো। যাই হোক, সেদিন রাত্রের ঘটনা। আমি টেনশন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। আগে রাত্রে মতো আমার সাথে একই ঘটনা ঘটলো। আমি তো চোখ খুলতেই দেখি একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। তবে আজকে ভয়ঙ্কর কথা কি জানেন? আজ শুধু একটা সাপ নয়, আজ অনেকগুলো সাপ আমার রুমে এসেছে। একটি সাপ আমাকে জড়িয়ে ধরে আছে, আর বাকিরা সবাই আমাকে দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই সাপটাই আমাকে জড়িয়ে ধরেছিল, আরও আমার পেটের গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সেটা ভালোই খেয়াল করলাম, কিন্তু আজ আওয়াজটা একটু বেশি হয়েছিল, আর মা সেটা শুনতে পেয়ে যায়। মা তার রুম থেকে উঠে আমার রুমের সামনে চলে আসলো আর এসেই আমাকে ডাকতে থাকলো। মায়ের কণ্ঠস্বর শুনে আমি একটু স্বস্তি পেলাম।
মায়ের কণ্ঠস্বর শোনা মাত্রই সাপগুলো নির্মিষে চোখের আড়াল হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম আর বড় একটা নিঃশ্বাস নিলাম। আমি মাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি মাকে বললাম, কি হয়েছে মা? মা জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস তো বাবা? আমি বললাম, হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা তার রুমে চলে গেল। আমি বাকি রাত ঘুমালাম না, বসে থেকে কাটিয়ে দিলাম। আমি মাকে কিছু জানালাম না, কারণ মা চিন্তা করবে। পরের দিন সকালবেলায় কথা, আমি খাবার টেবিলে বসে সকালের খাবার খাচ্ছিলাম। আমি খাবারের খেতে খেতে ওখানে একটা বিড়াল আসলো। আমি আমার খাবারের কিছু অংশ বিড়ালটাকে খেতে দিলাম। বিড়াল সেটা খেতেও শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম বিড়ালটা ওখানে মরে পড়ে আছে। এই দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। খাবার খেয়ে বিড়াল মারা গেল, তার মানে খাবারে বিষ আছে। কিন্তু আমি তো খেলাম, আমার তো কিছুই হলো না। আমার এটা খাবার খেয়ে বিড়াল মারা গেল। কে আমি তাহলে? আমি কি মানুষ নই? আমি কি তাহলে মানুষ নই? কে তাহলে আমি? কি আমার পরিচয়? আমি কি সাপ নাকি অন্য কিছু? আমার এটা খাবার খেয়ে বিড়াল মারা গেল। মা যখন এই দৃশ্য দেখলো, তখন মা খুব ভয় পেয়ে গেল আর আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, এসব এর মানে কি? আমি মাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি জানি না মা, এসব কি করে হলো। মা বলল, তুই চিন্তা করিস না, হয়তো বিড়ালটা অন্য কোনো কারণে মরতে পারে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তাহলে বিড়ালের মুখে চারপাশে সাদা সাদা ফেনা কেন? মা বলল, হয়তো অন্য বাড়ি থেকে বিষ খেয়ে এসেছে আর এখানে আসার পর এর মারা গেছে। আমার খুব চিন্তা হতে লাগলো। আমি আমার রুমে চলে আসলাম আর এসেই বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায়। আমার চোখটা একটু লেগে যায় আর আমি ঘুমের মধ্যে দেখতে পাই আমি একটা বড় সিংহাসন এ বসে আছি আর আমার সামনে শত শত মানুষরূপী সাপ দাঁড়িয়ে আছে। সাপগুলো চেহারাগুলো কি যে ভয়ঙ্কর ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ঘুম ভেঙে গেল আর আমি লাফিয়ে বিছানায় উঠে বসলাম আর খুব ঘেমে গেলাম। আমি কি স্বপ্ন দেখলাম আর কেনই বা দেখলাম? এবার আমার একটু সন্দেহ হচ্ছে, নিশ্চয় এর সাপের গুলোর সাথে আমার কিছু না কিছু সম্পর্ক তো আছেই, কিন্তু কি সম্পর্ক? যে করেই হোক সেটা আমাকে জানতে হবে। কিছুদিন পরে কথা, আমি খালি গায়ে উঠানে বসে ছিলাম। সেখানে আমার বোন এলো। আমার বোনের নাম রুহি। ও এসে আমাকে বলল, দাদা, তোর শরীর থেকে এগুলো কি বের হচ্ছে? আমি জিজ্ঞাসা করি, কই কি বের হচ্ছে? রুহি আমার পিঠ থেকে লম্বা একটা সাদা চামড়া টান দিয়ে বের করলো আর বলল, এই দেখ, কি এটা? আমি রুহিকে জিজ্ঞাসা করলাম, এটা কি আবার? রুহি বলল, ভাই, এটাতে সাপের শরীরে থাকে। তো শরীরে এলো কিভাবে? আমি আর আমার বোন রুহি এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম আর আমি ওকে বললাম আমার শরীর থেকে ওই সাদা চামড়াগুলো টেনে তুলে দিতে। রুহি আমার কথা মতো সব তুলে দিল। অনেকগুলি চামড়া বের হলো। ওই চামড়াগুলো বের করার পর আমার পুরো শরীরে কালো কালো ছোপ দাগ দেখা যাচ্ছিল। মানে সাপের শরীরে যেমন দাগ থাকে, আমারও শরীরে ঠিক একই দাগ দেখা যাচ্ছে।
আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি রুহিকে বললাম, রুহি আমার শার্টটা নিয়ে যা তাড়াতাড়ি। রুহি আমার শার্ট নিয়ে এলো, আমি পরে নিলাম আর বললাম এসব কিছুই যেন মা জানতে না পারে, উনি জানতে পারলে খুব চিন্তা করবে। রুহি বলল ঠিক আছে, সে মাকে কিছুই বলবে না। তার 2 দিন পরে কথা, গ্রামে একটি মেয়ে আসে, নাম রানী। মেয়েটা আমাকে খুব পছন্দ করে আর আমিও মেয়েটাকে পছন্দ করি, কিন্তু কেউ কখনো কাউকে কিছু বলেনি। আর এদিক মা আমার বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে দিয়েছে। এটা হয়তো ওর মেয়েটা জানতে পেরে গিয়েছে। আমি গ্রামের মাঝপথ দিয়ে যাচ্ছিলাম আর আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। পরে ওই রানী নামের মেয়েটির সাথে দেখা হলো। মেয়েটি আমার পথ আটকে দাঁড়ালো আর মেয়েটি আমাকে ওর ভাষাতে কথা জানিয়ে দিল। আমি তো মনে মনে মহা খুশি যে কথাটা আমি ওকে বলতে চাইছিলাম ওই কথাটা মেয়েটি নিজে এসে আমাকে বলে গেল। আমি মেয়েটি বললাম, আমি আমার মাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য। মেয়েটি একটু লজ্জা পেল আর ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি তখনও মনে হচ্ছিল কেউ একজন আড়াল থেকে আমাদের দুজনের কথা শুনছে। যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। পরের দিন সকালবেলায় মেয়েটি আমাকে ডাকলো দেখা করার জন্য। আমি খুশিতে দেখা করতে গেলাম আর গিয়ে দেখি মেয়েটি খুব ভয় পেয়ে আছে, ওই 2 চোখে শুধু ভয়ের ছাপ। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এত সকালে ডাকলে যে, দরকারি কিছু বলবে নাকি? মাকে আজ তোমাদের বাড়িতে পাঠাবো। মেয়েটি বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ওর কথা শুনে খুবই অবাক হলাম আর জিজ্ঞাসা করলাম কেন? মেয়েটি বলল, আমি যদি তোমাকে বিয়ে করি ওরা আমাকে মেরে ফেলবে। আমি জিজ্ঞাসা করলাম ওরা কারা? মেয়েটি বলল, বেশি কিছু বলতে পারবো না, শুধু শুনে রাখো তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মেয়েটি চলে গেল। আমি বুঝতে পারলাম না একই রাতের মধ্যে কি এমন হলো মেয়েটি। আমি বাড়ি চলে আসলাম। আমি আমার রুমে শুয়েছিলাম। আজও মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি খেয়াল করলাম আমার তলপেটটা কেন জানি উজ্জ্বল দেখাচ্ছে। আমি আমার শার্টটা একটু উপরের দিকে তুলতে দেখতে পেলাম আমার তলপেটে একটা গোল আকৃতির দাগ, আর এর দাগ থেকে স্পষ্ট একটা আলো বের হচ্ছে। আলোটি এত স্পষ্ট যে সেই আড়ালেতে আমার ঘরের সব কিছু দেখা যাচ্ছিল। আমি খেয়াল করলাম আলোটা বাইরের দিকে গেল আর সাথে সাথে আমার ঘরের চারপাশে দিয়ে সাপ আমার ঘরে ঢুকতে শুরু করলো। আমার তলপেট থেকে ওর অদ্ভুত আলো বেরিয়ে যেন বাইরে গেল। ঠিক তখনই আমার ঘরের চারপাশে দিয়ে সাপ আমার ঘর ঢুকতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি আমার তলপেটের উপরে শার্টটা টেনে নামালাম আর সঙ্গে সঙ্গে আলোটি বন্ধ হয়ে গেল। আমি খেয়াল করলাম আলোটা বন্ধ হওয়ার পর আরও কোনো সাপ আমার রুমের চারপাশে নেই। সেটা আমি টর্চ লাইট জ্বালিয়ে নিশ্চিন্ত হলাম। আমি যা দেখলাম তা আমার নিজের বিশ্বাস করতে পারছি না। আমি শুধু একটা বিষয় বারবার চিন্তা করছি যে আমার তলপেটে এটা কিসের দাগ, আর এর সাথে ওই সাপগুলোর কি সম্পর্ক, আর মাঝরাতে এটা এত উজ্জ্বল দেখাচ্ছিল কেন? আমি বারবার আমার তলপেটের হাত বুলাচ্ছিলাম আর শার্টের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার
চেষ্টা করছিলাম। যাই হোক, সেদিন রাতের জন্য আমার চোখের ঘুম চলে গেল। সেই দিন রাতে আমি আর ঘুমোতে পারলাম না। বারবার শুধু ওই ঘটনা চোখের সামনে ভাসছিল। পরের দিন সন্ধ্যাবেলায় ঘটনা, আমি আমার রুমে বসে পড়াশোনা করছিলাম। তখন আমার বোন রুহি আমার রুমে দৌড়ে আসলো আর আমাকে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু এত ভয় পেয়ে আছে যে ও আমাকে কিছুই বলতে পারছে না। ও শুধু হাঁপাচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে বোন, তুই এত ঘাবড়ে আছিস কেন? কি হয়েছে? রুহি শুধু আমাকে একটুকু বলল, বাইরে একটা বড় সাপ। আমি ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম আর জিজ্ঞাসা করলাম, বড় সাপ মানে? এবার রুহি একটু শান্ত হলো আর আমাকে বলল, ভাইরে, মা মাথা ঘুরে বাইরে পড়ে গিয়েছিল আর আমি ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আমাদের পিছন থেকে কুচকুচে কালো একটি সাপ ধেয়ে আসলো আর মাকে তার লেজ দিয়ে পিছিয়ে ধরলো। আমি জিজ্ঞাসা করলাম, এখন মা কোথায়? রুহি বলল, আমি জানি না। সাপটি যখন মাকে তার লেজের সাহায্যে পিছিয়ে ধরলো, তখন ভয়ে চোটে আমি তো রুমে চলে এসেছি। আমি আর কিছু জানি না। আমার আর বোঝার বাকি রইল না যে একটা ওই সাপটি যেন আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে থাকে। আমি রুহিকে বললাম, চল তো বাইরে যাই, দেখি কোথায় সাপ। আমি বাইরে গিয়ে দেখি কিছুই নেই। আমি রুহিকে জিজ্ঞাসা করলাম, মা কোথায়? রুহি বলল, এখানেই দেখে গেছি। আমি দুজনে মাকে খুঁজতে লাগলাম, কিন্তু বাইরে মাকে কোথায় খুঁজে পাচ্ছিলাম না। আমি রুহিকে বললাম, একবার মার শোবার ঘরে দেখে আসতো। রুহি মায়ের ঘরে গেল আর আমাকে চিৎকার দিয়ে বলল, দাদা, মা তো ঘরে। এ কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম আর দৌড়ে মায়ের ঘরে গেলাম। গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে তার বিছানায় পড়ে আছে। রুহি আমাকে জিজ্ঞাসা করলো, দাদা, আমি তো মাকে বাইরে দেখে গেছি, কিন্তু মা তার ঘরে আসলো কিভাবে? আমি বললাম, সেটা তো একমাত্র মাই ভালো বলতে পারে। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরল। আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল মা? মা আমাকে জানালো, সে মাথা ঘুরে বাইরে পড়ে গিয়েছিল। আমি মাকে আরও জিজ্ঞাসা করলাম, কিন্তু বলো তো মা, তোমাকে তোমার রুমেতে কে দিয়ে গেল? কি করে তুমি তোমার রুমে এলে? মা আমাকে জানালো, তার কিছুই মনে নেই। আমি আর মাকে কিছু জিজ্ঞাসা করলাম না। আমি চাইছিলাম না মা এইসব শুনে ভয় পাক আর চিন্তা করুক। তাই 2 দিন পরে কথা, আমাদের এলাকায় আমার যে বন্ধু বান্ধব আছে তারা সিদ্ধান্ত নিল তারা পিকনিকে করতে জঙ্গলে যাবে। আমি না করে যে আমি যাব না, কিন্তু তারা আমাকে রেখে যাবে না, তাই বাধ্য হয়ে ওদের সাথে যেতে হলো। আমি দুপুর বেলায় ওখানে গিয়ে পৌঁছালাম আর আমার জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। জঙ্গল ভিতরে ঢুকতেই আমি ভুল করে একটা বিষাক্ত সাপের লেজে পা দিয়েছি আর সাপটাই আমাকে একটা কামড় বসিয়ে দেয়। সবাই সাপটা দেখে ভয়ে পেয়ে গেল আর বলল, এ তো বিষাক্ত সাপ, কি হবে এখন তোর নাহি আন। কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমাকে
কামড় দেওয়ার একটু পরে সাপটা মারা গেল। আমার কিছুই হলো না। সবার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আর আমাকে নিয়ে হইচই পড়ে গেল। আমার রাতে বাড়িতে ফিরে এলাম। আমি এবার সম্পূর্ণ বিশ্বাস করলাম আমি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয় আমার অন্য কোনো পরিচয় আছে, নয়তো অত বিষাক্ত একটা সাপের কামড়ের পরও সাধারণভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। আমি বুঝতেছি না আমি কি করি আমার পরিচয় জানব। পরের দিন সকালবেলায় আমি জানতে পারলাম আমাদের এলাকার পাশে জঙ্গলে নাকি একজন লোক থাকে যে এই সাপ নিয়ে গবেষণা করে, ওই সাপ সম্পর্কে সব জানেন। আমি ভাবলাম ওনার সাথে একবার দেখা করি। আমি বিকালে জঙ্গলের ওনার আশ্রমে গেলাম আর ওনার সাথে দেখা করে সব খুলে বললাম। কিন্তু যখন আমি আমার শার্টটা একটু উপরে তুলে আমার তলপেটে থাকা ওইগুলো আকৃতি চিহ্নটা দেখালাম, তখন উনি খুব ভয় পেয়ে গেল আর বলল, আমাকে স্পর্শ করো না, আর তুমি ওখান থেকে চলে যাও। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এই গোল চিহ্নটা কোনো সাধারণ চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরে থাকতে পারে। এই কথাটা শুনে মাত্রই আমার শরীর থরথর করে কাঁপতে থাকলো। আমি খুবই ভয় লাগছিল। আমি বললাম, আপনি কি নিশ্চিন্ত এটা চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয় আর এটা শুধু নাগরাজ এর শরীরে থাকতে পারে? ওই লোকটা বলতে, হ্যাঁ, আমি 100% নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরে থাকতে পারে। আমি ওখান থেকে চলে আসতে চাইলাম। আমি পিছন ঘুরে হাঁটতে থাকলাম আর ওই লোকটাই আমাকে পিছন থেকে ডাকলো আর বলল, আর একটা কথা শুনে যাও, এই চিহ্নটা যার শরীরে থাকবে সে শুধু নাগরাজ হবে না, সকল সাপ জাতি তাকে রাজা মানবে এবং তাকে অনুসরণ করবে। আমি ওখান থেকে বেরিয়ে এলাম, জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি তাহলে নাগরাজ? ওই লোকটা যা বলল তা কি সত্যি? জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার খুব ভয় লাগছিল। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে প্রতিনিয়ত ফলো করছে। জঙ্গলের চারপাশটা খুব শুনশান ছিল। গাছগুলো দেখে মনে হচ্ছে ওরা আমাকে গিলে খাবে। যাই হোক, আমি আস্তে আস্তে বাড়ি ফিরে আসলাম আর এসেই আমার রুমে চলে গেলাম। মা আমার রুমের সামনে এসে আমাকে ডাকতে থাকলো, নাইহান, কিরে, ঘরের দরজা বন্ধ করলি কেন? আর কোথায় ছিলিস তুই? বাইরে আয় আর খাবার খেয়ে যা। আমি মাকে বললাম, মা, আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। মা চলে গেল। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় আমার মনে পড়ল রানী নামে মেয়েটির কথা। ও আমাকে কেন বিয়ে করতে মানা করলো, সেটা যে করেই হোক আমাকে জানতে হবে। তাই আমি ওই রানী নামে মেয়েটির বাড়ি চলে গেলাম আর গিয়ে ওর মেয়েটার বাবাকে জিজ্ঞাসা করলাম, ওনার মেয়ে কোথায়? উনি বলল, রানী ভিতরে আছে। আমি উঠানে দাঁড়িয়ে রানীকে ডাক দিলাম আর রানী বেরিয়ে এসে বললাম, একটু আড়ালে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি রানীকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে কেন বিয়ে করতে মানা
করে দিলে। রানী প্রথমে মানা করলেও আমার জোরাজুরি সেই সত্যিটা বলতে বাধ্য হলো। ওই আমাকে জানালো আমার ওর ভালোবাসার কথা। জানার পর ওই সরাসরি বাড়ি চলে আসে। আর মধ্যরাতে ওর ঘরে নাকি একটা কুচকুচে বড় কালো সাপ ঢুকে আর তার লেজের সাহায্যে ওর গলাটা চেপে ধরে। আর সাপটা নাকি মেয়ের কণ্ঠে কথা বলেছে নায়হানকে বিয়ে করার চিন্তা মাথা থেকে দূর করে দে, নয়তো তোকে মরতে হবে। আমি বুঝতে পারলাম এটা ওর সাপটা যে আমার পিছনে পড়ে আছে। রানী আরও বলল, তোমার ধারের কাছে নাকি কোনো মেয়েকেও চাপতে দেবে না। আমি রানীর কথা শুনে রীতিমতো অবাক। এই মেয়েটি আবার কে? এতদিন শুধু আমি নিজেকে নিয়ে ভাবতাম, এখন ওই মেয়েটি কে নিয়েও ভাবতে হবে। আমার আরও কিছু ভালো লাগছে না। আমি আরও কিছু ভাবতে পারছি না। আমার মাথায় কাজ করছিল না। আমি কি করব? আমি মাথাটা নিচু করে রানীদের বাড়ি থেকে চলে আসলাম। আমি বাসার চলে এলাম। আসতে মা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলিস বাবা? আমি মায়ের দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম, উনি কি সত্যি আমার মা? আর এই মুহূর্তে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম না যে আমি সত্যি কি ওনার ছেলে, আর উনি কি আমার আসল মা। হয়তো এই কথাগুলো শুনে উনি কষ্ট পাবে। তাই আমি একটু মৃদু হেসে বললাম, কোথায় না মা, এই একটু ঘুরতে বেরিয়েছিলাম। মা আরও কিছু জিজ্ঞাসা করলো না, আর কিছু বললও না। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলায় কথা, আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমে আমার বোন রুহি এলো আর বলল, ভাইরে, সাপ উড়ে এসেছে, সাপ খেলা দেখাবে, কিছু টাকা দে না। কোনটাকে খুবই ভালোবাসি, তাই আর মানা করলাম না। বললাম, প্যান্টের প্যাকেট আছে, নিয়ে যা। রুই প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে চলে গেল। আর শুয়েছিলাম। হঠাৎ আমার কানে বিন এর আওয়াজ এলো আর আমার মাথা ঘুরতে থাকলো। ওই বিনের শব্দ যতই জোরে হতে থাকলো, আমার মাথায় যন্ত্রণা পরিমাণ বাড়তে থাকলো। এক সময় আমি আর সহ্য করে উঠতে পারছিলাম না। তাই আমি বাইরে বেরিয়ে এলাম আর সাপুরের হাত থেকে বিনটা কেড়ে নিয়ে ঘরের চালের উপরে দিয়ে বাইরে ছুঁড়ে মারলাম আর বললাম, বন্ধ করুন এইসব, আমি আর সহ্য করতে পারছি না। আমার কথা শুনে সাপুরে সহ আমার বোন আর ওখানে থাকা সবাই খুবই অবাক হলো। সাপুরে তো শুধু আমার চারপাশ থেকে ঘুরে ঘুরে আমাকে দেখছিল। আমি সাপুরেকে বললাম, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এইসব নিয়ে এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবেন না। সাপুরে আমার কথা শুনে খুবই অবাক হলো আর বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। তার পরের দিন রাতের ঘটনা। আজ অমাবস্যা। আমি আমার রুমে শুয়েছিলাম আর মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল আর আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর ব্যথা করছে। ব্যথার যন্ত্রণাটি এত কষ্টের ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আর এবার আমি খেয়াল করলাম আমার সমস্ত শরীর নীল হয়ে গেল আর আস্তে আস্তে আমার শরীরে সাপের শরীরের মতো বর্ণ ধারণ করতে থাকলো। আমার সমস্ত শরীর নীল হয়ে গেল আর সাপের শরীরের মতো আকৃতি হতে থাকলো।
আর এই দিকে মা আমার চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে আমার রুমের সামনে চলে এলো আর আমাকে ডাকতে থাকলো, বাবা নায়ান, কি করছিস তুই? তুই এইভাবে চিৎকার দিয়ে উঠলি কেন? তুই ঠিক আছিস তো? আমি কোনো কথা বলছিলাম না, শুধু চুপটি করে আছি। আমি আমার এই শরীর নিয়ে কি করে মায়ের সামনে যাব? নিজের শরীর দেখে আমার নিজেরই ভয় হতে লাগলো। আমি খেয়াল করলাম আমার শরীর তো নীল হলো, তার সাথে সাথে আমার শরীরের সব শিরা উপশিরাগুলো মোটা হতে শুরু করলো। আমার শরীর রক্ত চলাচল নিমেষে বেড়ে গেল। মা আমাকে আবার ওই ডাকলো আর জিজ্ঞাসা করলো, বাবা নায়ান, তুই কি ঠিক আছিস? একটু দরজা খুলে আমি ভিতর আসলাম। এর মা ভিতরে আসলে সব শেষ, কিছু একটা করতে হবে। আমি মাকে বললাম, মা, তোমার ভিতর আসার দরকার নেই, আমি ঠিক আছি। মা আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে চিৎকার দিলি কেন? আমি মাকে বললাম, মা, আমি ঘুমের ঘোরে একটা বাজে স্বপ্ন দেখেছি, তাই ওইভাবে চিৎকার দিয়ে উঠেছিলাম। আমি মাকে আরও বললাম, অনেক রাত হয়ে গেছে মা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। মা বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি চলে যাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে ডাকিস কিন্তু। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, ডাকবো নি। মা তার রুমে চলে গেলে এখন আমার পুরো শরীরই নীল। আমি আমার শার্টটা খুললাম আর দেখলাম আমার তলপেটটা সব চাইতে বেশি নীল। আমি আরও খেয়াল করলাম আমার সারা শরীর নীল বর্ণের উৎপত্তি যেন আমার তাই পেট থেকেই হচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীর আগের থেকে 4 গুণ বেশি শক্তি হয়েছে। হঠাৎ কি এমন হলো আমার যে আমি আমার শরীরে এত শক্তি অনুভব করছি? যাই হোক, সেদিন সারা রাত শরীরের যন্ত্রণায় একটুও ঘুমোতে পারিনি। সারা রাতে দাঁড়িয়েছিলাম। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় উঠে দেখি আমি আগের মতোই আছি। আমার শরীরে সেই নীল বর্ণটা আর নেই। আমি এবার একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি খাওয়া দাওয়ার শেষে করে একটু বাইরে বেরোলাম আর গ্রামের মাঝখান দিয়ে হাঁটছিলাম। আমি খেয়াল করলাম গ্রামের কয়েকজন লোক রাস্তার পরে থাকা গাছের গুঁড়ি সরানোর চেষ্টা করছে। তারা পারছে না, তাই তারা আমাকে তাদের সাথে হাত লাগাতে বলল। কিন্তু আমার কোনো জানি মনে হচ্ছে এই গাছটা আমি একাই সরাতে পারবো। নিজের শক্তির ওপর আমার বিশ্বাস আছে। আমি সবারকে বললাম, আপনারা একটু সাইড হন তো, আমি একবার চেষ্টা করি। ওনারা আমাকে নিষেধ করলো, বলল, আমরা সবাই পারছি না, আর তুমি একা পেরে যাবে? আমি বললাম, একবার চেষ্টা তো করি। আমি আমার হাত দিয়ে গুঁড়িটা কাঁধে নিয়ে নিমিষে তুলে নিলাম। এই দৃশ্য দেখে তারা সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর হয়তো মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? আমার সবাই মিলে সেটা নাড়াতেও পারছিলাম না। এটা এই ছেলেটি কাঁধে তুলতে কীভাবে? আমি নিজের খুব অবাক হলাম। কাল রাতেই ওই ঘটনার পর থেকে আমার নিজেকে খুব শক্তিশালী মনে হচ্ছে আস্ত বড় একটা গাছ তুলে আছাড় মারতে পারবো। নিজেকে এমন শক্তিশালী দেখে মনে মনে সুপারম্যান ভাবতে লাগলাম। কিন্তু পরক্ষণেই মনে করলাম, এত শক্তি কোথায় থেকে আসলো, আর কেউ বা দিল আমাকে? এই রহস্য কি? এই শক্তিগুলো আমার কোনো ক্ষতি করবে না তো?
নিমিষেই এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। আমি আস্তে আস্তে বাড়ি চলে আসলাম আর আমার রুমে চলে গেলাম। আর রুমে যেতেই আমার মনে পড়লো সেদিন মাকে ঘরে কে এনেছিল। আর ওই সাপটা যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো তাহলে এতদিনে কোনো ক্ষতি করলো না কেন? আর আমার মাকেও তো একা পেয়েছিল, তাহলে আমার মায়ের ওপরে আক্রমণ করলো না কেন? আমার মাথায় এই কথাগুলো কিছুই ঢুকছে না। আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। কে আমার, কি আমার পরিচয়? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি কাল মাকে জিজ্ঞাসা করব যে তিনি কি আমার আসল মা কি না, নাকি আমার আরও অন্য কোনো পরিচয় আছে। আমার আরও একটা বিষয় খুব খটকা লাগছে যে আজ প্রায় 3 দিন হলো ওই সাপটা আমার রুমে আসে না। এটা ভেবেও আমার ভয় হচ্ছে যে আমার জন্য আবার বড় কোনো বিপদ লুকিয়ে আছে না তো। আমি ভয়ের চোটে ঘরের লাইট বন্ধ জ্বালিয়ে রেখেছি, লাইট পর্যন্ত জ্বালিয়ে রেখেছি, যাতে ঘরে কেউ আসলে আমি তাকে সরাসরি দেখতে পারি। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম আর লাইটটা জ্বলছিল। ঠিক মধ্যরাতে আমি খেয়াল করলাম আমার ঘরে লাইটটা জ্বলছিল আর নিভাচ্ছিল, আর একটা সময় এসে একেবারে নিভে গেল। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি দেখলাম সেই সাপটাই আমার ঘরে প্রবেশ করলো। সেই মুহূর্তে আমার মনে পড়লো আমার শরীর তো অনেক শক্তি, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? যেই করে হোক আজ এই সাপের সাথে লড়াই করে ওর পরিচয়টা জানতে হবে। আমি খুব রেগে গেলাম আর বিছানা থেকে উঠে ওই সাপটার গলায় আমার 2 হাত ধারা চেপে ধরলাম। আর কিছুক্ষণ পরে সাপটা একটা অদ্ভুত সাপের আকার ধারণ করলো। মানে সাপটা একটা মেয়ে ছিল। তার নিচের অংশ ছিল সাপ আর উপরের অংশ ছিল মানুষ। মেয়েটা দেখতে এত সুন্দর ছিল কি বলবো আপনারা আমাদের, কিন্তু মেয়েটির সম্পূর্ণ শরীর নীল ছিল। আমি যখন মেয়েটার গলাটা চেপে ধরেছিলাম তখন নিজে থেকেই খেয়াল করিনি। যখন খেয়াল করলাম তখন দেখলাম আমি আর মানুষ নেই, আমি সম্পূর্ণ সাপ হয়ে গেছি আর মেয়েটি আমার লেজের সাহায্যে চেপে ধরে আছে। আমি যেই কখন সাপ এই পরিণত হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। যখন খেয়াল করলাম তখন দেখলাম আমি মেয়েটি আমার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরে আছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার দিকে তাকিয়ে খুব ভয় পেলাম। আমি খেয়াল করলাম আমি উচ্চতাও মেয়েটার থেকে অনেক বেশি, আর আমাকে দেখে অনেক ভয়ানক লাগছিল। নিজের মাঝে নিজেকে একদম সাপ লাগছিল না। আমি মানুষ হিসাবে যেমন অনুভব করি ঠিক তেমনই লাগছিল আমার। তবে নিজেকে খোলসের ভিতরে একটু একটু অবদ্ধ লাগছিল। আমি আরও খেয়াল করলাম মেয়েটা আমাকে দেখে খুব বেশি ভয় পেয়ে আছে, কিন্তু মেয়েটা দেখে খুব নিষ্পাপ মনে হচ্ছিল ওর 2 চোখ আমার কিছু বলতে চাইছে। আমি মেয়েটার চোখের ভাষা বুঝতে পারছি না, শুধু এতটুকু বুঝতে পারছি ওর কোনো একটা অভিশাপ আছে আমার কাছে নিশ্চয়ই, অভিযোগ আছে আমার কাছে নিশ্চয়ই। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, কে তুমি আর আমার কাছে কি চাও? মেয়েটি কোনো কথা বলছিল না, শুধু চুপটি করে আসতে। আমি ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম, বলো কে তুমি? মেয়েটি তৎপত ও কোনো কথা বলছিল না। এবার আমার রাগ উঠে গেল। আমি সাপ অবস্থায় মেয়েটিকে আমার লেজের সাহায্যে আরও জড়িয়ে পেঁচিয়ে ধরলাম। এবার মেয়েটি খুব কষ্ট হচ্ছে
তাই আমি বেশ ভালোই বুঝতে পারছি মেয়েটি ওর সর্বোচ্চ শক্তি দিয়ে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না, কারণ ওর শক্তি আমার কাছে কিছুই না। আমি আবার জিজ্ঞাসা করলাম, এখন সময় আছে, বলো তুমি কে, কি তোমার পরিচয়, নয়তো আজ জীবন নিয়ে এখান থেকে ফিরতে পারবে না। মেয়েটি এবার ওর মুখে খুলল আর আস্তে আস্তে বলল, আমি অবনী। আমাকে সবাই মায়া পরী হিসাবে চেনে। আমি একজন পরী, আর আমি এখন পরলোক থেকে এসেছি। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি পরী হও তাহলে তোমার শরীর নীল কেন? পরীদের দেখতে তো অনেক সুন্দর হয়। মেয়েটি এবার তার মাথা নিচু করে ফেলল আর কাঁদতে শুরু করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, আমার প্রশ্নের জবাব দাও। মেয়েটি বলল, এটা অভিশাপের কারণে আজ তার এই অবস্থা, আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি আমার কাছে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো? মেয়েটি বলল, তুমিও পারবেই এই অভিশাপ থেকে আমাদের মুক্তি করতে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আগে বলো আমি কে, কি আমার পরিচয়, আমার বাবার মার আসল পরিচয় কি? মেয়েটি কেবল বলছিল, তুমি হলে। ঠিক তখনই মা আমার রুমের সামনে চলে এলো আর এসে ডাকতে থাকলো, নায়হান, তোর রুম থেকে কিসের এত শব্দ হচ্ছে? আমি বললাম, কিছু নয় মা। মা বলল, তুই দরজা খুলে দে, আমি ভিতরে যাব। আমি পিছনে তাকিয়ে দেখি মেয়েটি আর আমার রুমে নেই। মেয়েটি উধাও হয়ে গেছে, হয়তো মায়ের কণ্ঠস্বর শুনে পালিয়েছে বোধ হয়। আমি দরজা খুলে দিলাম আর মায়ের আমার রুমের ভিতরে ঢুকে গেল আর আমাকে জিজ্ঞাসা করলো, তোর রুমে কেউ এসেছিল? আমি বললাম, এই তো, কই না তো। মা বলল, আমি কোনো একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি বললাম, আর মা, এটা তোমার মনের ভুল। মা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা নায়হান, তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? আমি বললাম, না মা, কি এমন আছে যা আমি তোমার থেকে লুকোবো? মা বলল, ঠিক আছে, তুই শুয়ে পড়। মা আমার রুম থেকে চলে গেল। আমি শুয়ে পড়লাম। সেদিন রাতে আমার আর ঘুম হলো না, শুধু শুয়েও থাকলাম। দু চোখ পাতাও এক করতে পারলাম না। সেই দিন সকালবেলায় কথা, আমি আমার রুমে শুয়েছিলাম। ওই দিন থেকে সাপুরে সাপ খেলা দেখাচ্ছিল। আজ সে এবং তার গুরু এসেছে। হয়তো আমার সব কথা সে তার গুরুকে বলেছে, তাই সে এসেছে। তার গুরু এসেই আমার মাকে বলল, আপনার বাড়িতে সাপ আছে, আমরা সেটাকে ধরতে এসেছি। মা বলল, ঠিক আছে, তার কোনো সমস্যা নেই। তারা মায়ের অনুমতি নিয়ে বিন বাজানো শুরু করে দিল। আজ আরও ব্যতিক্রম বিন ছিল, আর একটা শব্দ আমার মাথায় ভিতরে এসে আঘাত করছিল। আমার মাথা ফেটে যাচ্ছে বিনের শব্দে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি আমার সাপের রূপে এসে গেলাম আর আমার রুম থেকে বেরিয়ে এলাম। বাইরে আসতেই সবাই তো অবাক, নায়হান এর ঘর থেকে এত বড় সাপ বেরিয়ে এলো। সবাই ভয় পালিয়ে গেল। আমি ওই দুই সাপুরেরকে আমার লেজ দিয়ে পিছিয়ে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম আর বললাম, আবার যদি এই বাড়িতে দেখি জানে মেরে ফেলবো।
আমার এই সাপের রূপের কথা আমরা মা জেনে গেল। তিনি জেনে গেল যে তার ছেলে নেহান কোনো মানুষ নয়, সে মানুষরূপী একজন সাপ। আমি আমার মায়ের রুমে ফিরে এলাম আর আমার মায়ের দিকে এগিয়ে গেলাম আর মাকে জিজ্ঞাসা করলাম, মা বলো তো, তুমি কি আমার আসল মা, নাকি আমার আরও অন্য কোনো পরিচয় আছে? মা কোনো কথা বলছিল না, শুধু তার মাথা নিচু করে চোখের জল ফেলছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, মা দয়া করে বলো আমি কে, কি আমার পরিচয়, আর কে আমার আসল বাবা মা? এবার মা তার চোখের জল মুছে ফেলল আর বলল, শোন তাহলে, আমি তো আসল মা না, আর রুহিও তোর আসল বোন না। যে বোন আমাকে ছাড়া কিছুই বুঝতে না, সে আজ ভয়ে মায়ের পিছনে লুকিয়ে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমি তোমার কাছে আসলাম কিভাবে? মা বলল, আমি নাকি বাড়ির পাশের জঙ্গলের ধারে পড়েছিলাম আর আমাকে নাকি কিছু সাপ পাহারা দিচ্ছিল। আমি মাকে বললাম, এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? মা বলল, তোকে হারানোর ভয়ে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কে আমার আসল মা? মা বলল, তা সে জানে না, তবে তার কাছে একটা জিনিস আছে যা থেকে জানা যেতে পারে আমার আসল পরিচয়। মা ভিতর গেল আর তার হাতে একটা গোল আকৃতির বস্তু নিয়ে এলো আর বলল, তুই যখন জঙ্গলের পাশে পড়েছিলিস তখন এটা তোর গলায় ছিল। আমি এটা হাতে নিয়ে দেখলাম, ওই গোল আকৃতির বস্তুটার ভিতরে বড় একটা সাপ এর ছবি আঁকা, আর তাতে খোদাই করা লেখা নাগরাজ। আমি খেয়াল করলাম ওই পাথরের গোল আকৃতি চিহ্নটাতে হাতে হাতে খোদাই করে লেখা নাগরাজ, আর তার উল্টো পাশে আরও একটা সাপের ছবি আঁকা, আর তাতে লেখা নাগরানী। আমার এটা বুঝতে কোনো কষ্ট হলো না যে আমি নাগ পরিবারের কোনো সদস্য, কিন্তু এখন আমার খটকা লাগছে। আমি নিজের কি নাগরাজ, কিন্তু আমি যে নাগরাজ এটা কি করে বুঝবো? আর এটা গ্রাম প্রমাণ কি? আমি মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, এই বস্তুটার ছাড়া তুমি কি আর কিছু পেয়েছিলে আমার সাথে? মা দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো আর তার মাথা নাড়ালো। আর মা বলল, হ্যাঁ, আরও একটা জিনিস আমি তোর সাথে কুড়িয়ে পেয়েছিলাম। আমি মায়ের কথা শুনে খুবই অবাক হলাম আর বললাম, মা জিনিসটা কি, আর ওটা তুমি কোথায় রেখেছো? মা বলল, ওটা একটা পুরানো মাথার মুকুট, পুরানো ছিল বলে আমি আমাদের সেটা রুমে রেখে দিয়েছি। আমি মাকে বললাম, তুমি কি আমাকে ওই মুকুটটা একটু এনে দিতে পারবে? মা বলল, তুই দাঁড়া, আমি সেটা রুম থেকে নিয়ে আসছি। এই কথা বলে সেটার রুমের দিকে যেতে শুরু করলো। বাইরে শুধু আমি আর আমার বোন রুহি দাঁড়িয়ে আছি। আমি রুহিকে বললাম, দিকে আয় বোন। রুহি আমার দিকে আসছিল না, আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। আমি রুহিকে বললাম, আর পাগলামি, আমি সাপ হয়ে আর যাই হই কেন, তুই আমার আপন বোন থাকবি। রুহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো আর বলল, দাদা, তুই আমার আপন ভাই হলি না কেন? রুহি আমাকে আরও জিজ্ঞাসা করলো, দাদা, তুই কি আমাদের ছেড়ে চলে যাবি? আমি পাগলেটার কথা শুনে
আমার কান্না আটকাতে পারলাম না। আমি কান্না করে দিলাম আর বললাম, জানি না রে বোন, আমার কপালে কি আছে, তবে আমি সেখানেই থাকি না কেন, তুই আর মা দুজনই সব সময় আমার মনের ভিতরে থাকবি। বোনটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, কারণ আমি বুঝে গেছি আমি এখন আর মানুষ নয়, আমি হলাম সাপ। আর এটা সাপ কখনো মানুষের সাথে থাকতে পারে না। তাই এই কথাগুলো ভেবে মা আর বোনের জন্য খুবই কষ্ট হচ্ছিল। মা হাতে মুকুটের মতো কিছুটা একটা নিয়ে এসে আমাকে পিছনের থেকে ডাকলো। আমি পেছনে তাকিয়ে দেখি মার মুকুট হাতে দাঁড়িয়ে আছে। আমাকে বলল, এই নে তোর মুকুট, এই মুকুটই আমি তোর সাথে কুড়িয়ে পেয়েছিলাম। আমি মায়ের হাত থেকে মুকুটটা নিলাম। মুকুটটা দেখতে কি সুন্দর আর কি অদ্ভুত, কিন্তু আজ থেকে 20 বছর আগে মুকুট এটা, অথচ এটা যেন যেমন ছিল ঠিক তেমনই আছে। আমি খেয়াল করলাম মুকুটের সামনে অংশ ছোট একটা বোতামের মতো কিছু একটা লাগানো আছে, আর ওটার রং লাল। মুকুটটা আমি হাতে নিতেই আমার মনে হলো এটা তো মুকুটটা যেটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। এই মুকুটটার পরে আমি বড় একটা সিংহাসনে বসে আছি, আর আমার সামনে শত শত মানুষরূপী সাপের উপস্থিত আছে, আর তারা আমাকে রাজা মানছে। আমি মুকুটটা নিয়ে আমার রুমে চলে গেলাম আর ওটাকে যত্ন এক জায়গায় সাজিয়ে রাখলাম। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কাল ও জঙ্গলে লোকটার কাছে আবার যাব, আর তাকে এই মুকুট আর ওই গোল আকৃতির বস্তুগুলি দেখাবো, আর জিজ্ঞাসা করব এগুলো কি, আরও এগুলো থেকে কিভাবে আমার পরিচয় জানা যাবে। এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। পরের দিন সকালবেলায় আমি জঙ্গলের দিকে যেতে থাকলাম, ওই মুকুটটা এবং গোল আকৃতি বস্তুটা হাতে নিয়ে। আজ আমার মনে হলো জঙ্গলটা একটু হাস্যোজ্জ্বল, আর তারা যেন আমাকে হাততালি দিয়ে শুভ আগমন জানাচ্ছে। আমি ওই লোকটার ডেরায় পৌঁছে গেলাম, আর আমাকে দেখে লোকটা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না আমি এখানে আসতে নিষেধ করেছি? আমি লোকটাকে বললাম, আপনাকে আমার খুব দরকার, আপনার সাথে আমার কিছু কথা আছে। উনি আমাকে বলল, কি কথা, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমি প্রথমে আমার হাতে থাকা ওই গোল আকৃতি বস্তুটা ও লোকটাকে দেখালাম, জিজ্ঞাসা করলাম, কি এটা? ওই লোকটা ওই বস্তু দেখে খুব অবাক হলো আর বলল, এটা তো নাগরাজের গলার রকেট। এটা তোমার কাছে এলো কিভাবে? এবার আমার হাতে থাকা ওই মুকুটটা বের করে ওই লোকটার সামনে রাখলাম আর জিজ্ঞাসা করলাম, কি এটা? ওই লোকটা আরও অবাক হলো আর আমাকে জানালো, এটা নাগরাজের মাথার মুকুট। সে আমাকে জিজ্ঞাসা করলো, এই সব বস্ত্র আমি কোথা থেকে পেলাম? আমি বললাম, আমার পালিত মা যখন আমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল, তখন এইগুলি তিনি আমার সাথে পেয়েছিলেন। লোকটা আমাকে বলল, এর মানে কি জানো? তুমি হলে নাগরাজ আর নাগরানীর একমাত্র বংশধর। তা এইগুলো তোমার কাছে? আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমার বাবা মা, আমি কিভাবে তাদের ফিরে পাবো? ওই লোকটা আমাকে জানালো, এই সম্পর্কে উনি কিছু জানে না। এই বিষয়ে একমাত্র নাগলোকের ভালোই জানে।
আমি ওখান থেকে চলে আসলাম। সারা রাস্তা আস্তে আস্তে শুধু ভেবেছি কে আমার বাবা মা, তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আমি বাড়ি এসে আমার রুমে চলে গেলাম, আর রুমে গিয়ে অবাক হলাম। রুমের গিয়ে দেখি ওই অবনী নামের মেয়েটি আমার রুমে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অবনী তা বলল, তোমার বাবা মা তোমার সাথে দেখা করবে। আমি ওর কথা শুনে খুব খুশি হলাম। বললাম, কে আমার বাবা মা, ওনারা কোথায় আছে, কেমন আছে? অবনী মানে মায়াপুরী বলল, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। সময় হলে তোমার মা বাবা তোমার সাথে দেখা করবে। এই কথাটা শেষ করে অবনী আবার রুম থেকে চলে গেল। আমি শুধু ভাবছিলাম কখন আমি আমার বাবা মাকে দেখতে পাবো। যাই হোক, আমি রেস্ট নেওয়ার জন্য বিছানায় একটু শুলাম আর ঘুমিয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল, আর আমি দেখতে পেলাম আমার তলপেটের গোল আকৃতি বস্ত্র ও মুকুটটার সামনে অংশ থেকে আলো বেরোচ্ছে। 3 বস্ত্র থেকে 3 ধরনের আলো বেরোচ্ছে, আর একটু পর 3 বস্তুর আলোটি একত্রিত হলো, আর আমি খেয়াল করলাম ওই আলোটা আস্তে আস্তে বড় হলো, আর ওর ভিতরে 2জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। আলোর ভিতর থেকে একজন মানুষ আমাকে বলল, নায়হান, তুই না তোর বাবা মাকে দেখতে চাস? এই দেখ, আমি তোর বাবা, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলো তোর মা। আমি কোনো কথা বলছি না, শুধু আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ভেতর থেকে একজন লোক বলল, নায়হান, তুই না তোরা বাবা মাকে দেখতে চাইছিলিস? এই দেখ, আমি তোর বাবা, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে উনি হলো তোর মা। আমি কোনো কথা বলছি না, শুধু চুপটি করে দাঁড়িয়ে আছি, আর আমার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে। আর এই জল যেন কষ্টের জল না, এই জল হলো আনন্দর জল। আমি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেলাম আর বললাম, কই আমার মা, একটু মন খুলে দেখি। তার ভিতর থেকে একজন মহিলা বলে উঠল, এই যে আমি তোর হতভাগ্য মা, যে জন্মের পর থেকে তোকে একবারও তাদের আদর করার সময় পাইনি। আমি তোর হতভাগ্য মা, যে সন্তানের চেহারাটুকুও ভুলে গেছি। আমি খেয়াল করলাম কথাগুলো বলতে গিয়ে ওই মহিলা 2 চোখ দিয়ে বৃষ্টির মতো করে পানি পড়ছে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম, আর আমার হাত দিয়ে আমি আমার ওই মায়ের গালে হাত দিয়ে চাইলাম, কিন্তু আমি তাদের স্পর্শ করতে পারছিলাম না। আমার হাত ভিতরে ঢুকে যাচ্ছিল। আমি বাবা ও মাকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু তবু আমি পারলাম না। তারা শারীরিকভাবে সেখানে উপস্থিত ছিল না। হয়তো তাদের ছায়া দুটো আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমি মাকে বললাম, মা, একবার বুকে জড়িয়ে নাও না। মা কোনো কথা বলছে না, শুধু অঝোর দ্বারাই কাঁদতে থাকলো। বাবা বলল, বাবা নায়হান আমার তো সরাসরি তোমার সাথে দেখা করতে আসেনি, তাহলে কিভাবে তোমাকে জড়িয়ে ধরব? আমাদের ছায়া দুটি তোমার সাথে দেখা করতে এসেছে। মা এবার তার চিৎকার এর পরিমাণ একটু বাড়িয়ে দিল এবং বলতে থাকলো, হে আল্লাহ, এ কেমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তুমি?
নিজের ছেলেকে দীর্ঘ 17 বছর পরে দেখতে পেলাম, অথচ তাকে বুকে জড়িয়ে নিতে পারছি না। মায়ের কষ্টটা আমার সহ্য হচ্ছিল না। আমি মাকে বললাম, মা তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার ছেলে তোমাদের বুকে ফিরে যাবে। মা এবার তার কান্নাটা একটু থামালো। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, আমি কে আর আমার পরিচয় কি? বাবা আমাকে জানালো, আমি একজন ইচ্ছাধারী নাগ, আর আমার বাবা মা ছিল এক পুরী নাগরাজের রাজা রানী, আর আমি নাকি তাদের একমাত্র শেষ বংশধর। আমি বাবাকে আরও জিজ্ঞাসা করলাম, তাহলে কি এমন হলো যে আজ আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু ছুঁতে পাচ্ছি না? বাবা বলল, আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে থেকে বেরোনোর কোনো উপায় নেই বললেই চলে। আমি বললাম, কিন্তু বাবা, কে এই লোকটা যার জন্য তোমাদের এই অবস্থা? বাবা বলল, তার আপন ছোট ভাই, মানে আমার চাচা, রাজ্যের লোভে এসব করেছে। আমি জিজ্ঞাসা করলাম, তার নাম কি? বাবা জানালো, তার নাম সোহান। সোহান চাচা নাকি রাজত্ব পাওয়ার জন্য তার সাথে বেইমানি করে তাকে কারাগারে বন্দি করে রেখেছে। আমি বাবাকে বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক তোমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবই। আমি বাবাকে বললাম, বাবা আমার আরও একটা প্রশ্ন আছে, ওই অবনী নামে মেয়েটিকে? আর ও বলল ওর নাম নাকি মায়াপুরী, কিন্তু ওই পুরী শরীরে নীল? বাবা বলল, হ্যাঁ, একজন পরী, ও আর ওর বাবা ছিল ওই পরীর লোকের রাজা। আমাদের রাজ্যর পর সোহান চাচার নজর নাকি ওই রাজ্যে পড়েছিল, আর তিনি নাকি অবনীর বাবা মাকে মেরে ফেলেছে, আর তার বিষের সাহায্যে পুরো পরিলোক দখল করে নিয়েছে। এই পরিলোকদের সবাইকে সাপ বানিয়ে দিয়েছে, আর বিষয়ে রাজ্য থাকতে থাকতে তাদের শরীর নীল বর্ণ ধারণ করেছে। এই কথা শুনে বলার শেষ করতেই বাবা আর মায়ের ছায়াটা হালকা ঝাপসা হতে শুরু করলো। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এ বাবা, কি হচ্ছে এটা? মা তো কোনো কথাই বলছিল না, শুধু চুপটি করে চোখের জল ফেলছিল। বাবা আমাকে জানালো, তাদের সময় শেষ, এখন তাদের যেতে হবে, হয়তো আরও কখনো দেখাও হতে পারে। কিন্তু যাওয়ার আগে বাবা আমাকে একটা কথা বলে গেল, যে তিনি যদি মারা যান তাহলে আমি যেন পুরো রাজ্যটা দেখে রাখি, আর অবনীকে যেন নাগরাজ্যের রানী বানাই। আমি বাবা মাকে বললাম, বাবা মা, আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি, তবুও তোমরা দয়া করে যেও না। বাবা বলল, নায়হান, ভালো থাকিস। আমি আমার হাত দ্বারায় আলোকিত স্পর্শ করে মাকে বললাম, মা ভালো থেকো। নিমেষের মধ্যে আলোটি নিভে গেল, আর বাবা মা হাওয়ায় মিলিয়ে গেল। আমি ওখানে হাঁটু গেড়ে বসে পড়লাম আর অনেক কান্না করলাম। সেদিন রাতে আমি আর কিছুতেই ঘুমোতে পারলাম না। মায়ের মায়া ভরা কান্না করা মুখটা ভেসে উঠছিল। যাই হোক, এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, যে করেই হোক আমার বাবা মাকে ওই কারাগার থেকে মুক্ত করতে হবে, কিন্তু কোথায় থেকে শুরু করব সেটা বুঝতে পারছিলাম না। আর কি করে বা বুঝবো নাগরাজ্য কোথায়, আর আমার বাবা মাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে? তাই একদিন পরের কথা, আমি রুমে ছিলাম, আর ওই অবনী মানে মায়াপুরী আমার ঘরে আসলো, আর এসে আমাকে জিজ্ঞাসা করলো, নিশ্চয় তুমি ভাবছো তোমার বাবা মাকে কি করে খুঁজে পাবে? আমি বললাম, হ্যাঁ সত্যি আমি তাই ভাবছি। অবনী বলল, এই কাজের জন্য সে তো আছে,
সেইভাবে এই কাজের জন্য সাহায্য করবে। আমি বললাম, তাহলে চলো এক্ষুনি আমরা দুজনে নাগরাজ্যে আক্রমণ করব। অবনী বলল, না, এখন না, আগে ওই সোহান এবং অবস্থা সম্পূর্ণ জানতে হবে। অবনী বলল, চলো আমার নাগরাজ্য থেকে ছদ্মবেশে একটু ঘুরিয়ে আসি আর তাদের অবস্থাটা দেখে আসি। আমি বললাম, চলো তাহলে। আমার হাত ধরে অবনী আমাকে নাগরাজ্যে নিয়ে এলো। আমার আড়ালে লুকিয়েছিলাম। অবনী সিংহাসনে বসে থাকা একটা লোককে দেখিয়ে বলল, এটাই সেই লোক যে তোমার বাবা মাকে বন্দি করে রেখেছে। আমি লোকটার দিকে তাকিয়ে খুবই অবাক হলাম আর বললাম, এটা তো জঙ্গলে ওই লোকটা যে আমাকে বলেছিল আমি নাগরাজ। তার মানে আগে থেকেই উনি সব জানতেন। উনি তাহলে ছদ্মবেশী একজন নাগ। কিন্তু আমার একটা বিষয়ে খুব খটকা লাগছিল যে আমার চাচা সোহানের যদি রাজ্যের লোভ থাকতো, তাহলে আমি যে নাগরাজ এটা জানার পর উনি আমাকে বাঁচিয়ে রাখলো কেন? অবনী বলল, তোমাকে বাঁচিয়ে রাখার একটাই কারণ, যদি তুমি মরে যাও তাহলে তিনি নাগমণি হারাবে। একমাত্র তুমি ছাড়া ওটাতে কারো হাত লাগানো সাহস নেই। আমি আর অবনী আমরা দুজনে ওখান থেকে চলে আসলাম। অবনী তার রাজ্য ফিরে গেল। আমি আরও অবনী আমার দুজন 3 দিন ধরে আমার চাচা সোহানের ওপর নজর রাখলাম। আমরা শুধু একটা ভালো সুযোগ খুঁজছিলাম, সেটার সাহায্যে আমরা তার উপরে আক্রমণ করতে পারবো। একদিন অবনী আমাকে জানালো, আমাদের হাতে একটা ভালো সুযোগ আসতে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি সুযোগ আর কবে বা আসছে? অবনী আমাকে জানালো, পরের দিন হলো পূর্ণিমা, আর তোমার চাচা এর 40 বছর পূর্ণ হবে, আর ওই দিন উনি ওনার সমস্ত শক্তি হারাবেন। আর তোমাকে 18 বছর পূর্ণ হবে আর তুমি তোমার সমস্ত শক্তি পাবে। আর সেই দিন তোমার একটা ছোবলে থাকবে প্রচুর বিষ, আর সেই বিষ যে কাউকে মারতে সক্ষম। আর তোমার চাচাকে তার শক্তি ফিরে পাওয়ার জন্য ওনাকে নাগমণি হাতে পেতে হবে, নয়তো ওনার শক্তি কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। আমি অবনীকে বললাম, তাহলে পরের দিন এইভাবে আমার চাচার জীবনের শেষ দিন। আমি আর অবনী সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা দুজনে পরের দিন এই আক্রমণ করব। আমি আমার রুমে শুয়ে ভাবছিলাম, আচ্ছা, আমি কি আমার চাচাকে মেরে ফেলব? উনি যাই হোক না কেন, হাজার হলেও উনি তো আমার চাচা। আমি মনে মনে ভাবলাম, যদি উনি ওনার ভুল বুঝতে পেরে বাবা মাকে ছেড়ে দেয় আর ক্ষমা চান, তাহলে তাকে ছেড়ে দেব। আমাদের সেই পূর্ণিমার রাতটা এসে গেল, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবনী আমার কাছে আসলো আর বলল, আগে আমাদের নাগমণি চুরি করতে হবে, যাতে তোমার চাচার কোনো শক্তি না থাকে। আমি অবনীকে বললাম, ঠিক আছে, তাহলে চলো আমরা আগে নাগমণি চুরি করি। আমরা দুজনে নাগমণি চুরি করার জন্য বেরিয়ে পড়লাম। আর আসার আগে আমার পালিত মাকে ডাকলাম আর বললাম, মা, আমি নাগরাজ্যে যাচ্ছি, জানি না ফিরতে পারবো কি না। মা আমার কথা শুনে কাঁদতে থাকলো, আর বোন রুহি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দাদা, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না, প্লিজ তুই ফিরে আসিস, আমরা তোর অপেক্ষায় থাকবো। বোনটির কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়লাম। অবনী আমাকে এই গুহায় নিয়ে এলো আর বলল, ভিতরে নাগমণি লুকিয়ে রাখা আছে। আমরা ভিতরে ঢুকলাম। আমি দেখতে পেলাম নাগমণিটা খুব উজ্জ্বল দেখাচ্ছে। আমি নাগমণিটার কাছে গেলাম
আর ওটা নিজের হাতে তুলে নিলাম। আর হাতে তুলে নেওয়ার সাথে সাথে উপর থেকে একটা জাল এসে আমার আর অবনীর উপরে পড়ল, আর আমাদের দুজনকে বন্দি করা হলো। তারপর আড়াল থেকে বেরিয়ে এলো সোহান চাচা। উনি হাসতে হাসতে বলল, এটাই তো চেয়েছিলাম, তুই নাগমণিটা নিজের হাতে তুলে আমাকে দিবি, তারপর আমি তোকে মেরে ফেলবো ভাতিজা। আমি বললাম, না, আমি আপনার এই নাগমণি কখনো দেব না। চাচা বলল, যদি না দাও তোমার পরিণত ও তোমার বাবা মায়ের মতোই হবে, তাদের মতোই তোমাকেও মরতে হবে। এই কথাটা শোনার পর আমি মাটিতে বসে পড়লাম আর চাচাকে জিজ্ঞাসা করলাম, আমার বাবা মাকে বেঁচে নেই? চাচা জানালো না, তারা তার কথা মতো নাগমণি এনে দেয়নি বলে কাল তাদের হত্যা করেছে। এই কথা বলে আমার চাচা একটা অট্টহাসি দিয়ে উঠল। আমার দু চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টির মতো করে পানি পড়তে থাকলো। আমি মা বলে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমি খুবই রেগে গেলাম আর আমার চাচাকে বললাম, যখন আমার বাবা মা বেঁচে নেই তাহলে কি হবে এই নাগমণি রেখে? আমি নাগমণিটা নিজের হাতে নষ্ট করে ফেলবো। আর আমার চাচা একটা চিৎকার দিয়ে বলল, এটা করিস না নেহান। এবার আমি আমার সাপের রূপে ফিরে এলাম আর এত বড় আকার ধারণ করেছি যে এটা দেখে কাকুর হাতে যে চেন পেলা এসেছিল তার দৌড়ে পালিয়ে গেল। আমাকে এমন অবস্থায় দেখে উনি ভয় পেয়ে গেল। হয়তো উনি জানতো না আজ আমার সমস্ত শক্তি পেয়েছি। চাচা আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে নেহান, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। আমি বললাম, তুমি আমার মা বাবাকে মেরে ফেলেছ, এরপর আমি তোমাকে ছেড়ে দেব? রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেল। আমি আমার লেজের সাহায্যে চাচাকে জড়িয়ে ধরলাম আর আমার বিষাক্ত দাঁত এর কামড় বসিয়ে দিলাম তার ঘাড়ে। মুহূর্তের মধ্যে সোহান চাচা ছটফট করে মারা গেল। আমি মাটিতে বসে পড়লাম আর কেঁদে কেঁদে বললাম, আজ নিয়তি আমাকে নিজের আপন চাচাকে মারতে বাধ্য করলো। অবনী বলল, চলো, তোমার বাবা মাকেও রুমে রাখা হয়েছিল, সেখানেই যাও। অবনী আমাকে একটা বন্ধ ঘরে নিয়ে আসলো আর বলল, এখনই তোমার বাবা মাকে আটকে রাখা ছিল আর প্রতিনিয়ত তাদের উপরে অত্যাচার করা হতো। আমি খেয়াল করলাম তার চারপাশের দেওয়াল জুড়ে রক্তের দাগ। আমি দেওয়ালের হাত লাগিয়ে বললাম, এটা আমার মা বাবার রক্ত। আমি আর খেলার করলাম মেঝেতে একটু টুকরো কাপড়ের উপর পড়ে আছে। এটা আমার মায়ের শাড়ি আঁচল। কাপড়ের টুকরোটা হাতে তুলে নিলাম আর চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরলাম। মাকে দেখার জন্য আমার মনটা বড্ড পাগল হয়েছিল, কিন্তু মা বাবাকে জীবিত দেখব তো দূরের কথা, তাদের মৃত দেহটাকেও খুঁজে পেলাম না। আমি মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকলাম। অবনী আমার কাঁধে হাত রাখলো আর বলল, নায়ান, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তোমার বাবা নাগরাজ্যের কি হবে? আর আমার কোথায় যাব? আমি কোথায় যাব? আমি অবনীকে জড়িয়ে ধরলাম আর নাগরাজ্যে ফিরে এলাম। আমি গিয়ে বাবা সিংহাসনে বসলাম আর অবনী আমাকে মুকুটটা মাথায় পরিয়ে দিল। আমার সামনে শত শত মানুষরূপী সাপ দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একটা কথা বললাম, আজ থেকে আর কোনো রাজ্যে
কোনো রাজা থাকবে না, আজ থেকে তোমরাই সবাই স্বাধীন। আমি আর বললাম, যদি আমি রাজা হই তাহলে হয়তো আমার বংশধররাই এই রাজ্যের নিয়ে রক্তপাত করবে। আজ থেকে সবাই মুক্ত। আমি অবনীকে বললাম, চলো আমরা এই মুহূর্তেই থাকবো না এখানে। আমরা মা বাবার রক্ত মিশে আছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি অবনীকে নিয়ে গ্রামে ফিরে এলাম। এসে দেখি মা আর রুহি বসে কাঁদছে। আমি মা মা বলে ডাক দিলাম। মা আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রুহিও আমাকে জড়িয়ে ধরলো আর বলল, দাদা, আমি জানতাম তুই ফিরে আসবি। মা আর বোনকে জড়িয়ে ধরে নিজের আপন মা বাবাকে ভোলার একটু চেষ্টা। মাকে বললাম, আমার মৃত মা বাবার শেষ ইচ্ছা ছিল আমি যে অবনীকে বিয়ে করি। মা বলল, তার তার কোনো সমস্যা নেই। আমি অবনীকে বিয়ে করেছিলাম। অবনী অনেক দিন বিষক্রিয়ার মাঝে ছিল, তাই এখন আমার ভেতরে বিষও তার। আর কোনো সমস্যা হয় না। আমাদের একটা মেয়ে হয়েছে, নাম রেখেছি নীলা। আমি নাইহান, আমার স্ত্রী অবনী, আমার মা আর বোন রুহি, আমাদের মেয়ে নীলা, সবাই মিলে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আর এর পরে আমি আর কখনো আমার সাপের চরিত্রটা সামনে আনিনি। আসলে মা বাবাকে হারানো কতটা কষ্টে